ধাপে ধাপে বাড়ছে চালের দাম, মিলারদের নিয়ন্ত্রণে বাজার, মজুতদারি আইনের ফাঁকফোকর বলছেন বিশেষজ্ঞরা। এবার গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ করে হুমকি। চুয়াডাঙ্গায় কোটি টাকা আমানত নিয়ে লাপাত্তা মানব কল্যাণ সংস্থা, দেখা নেই মাঠ কর্মীদেরও। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চাহিদার তুলনায় মজুদ বেশি, তারপরও ধাপে ধাপে বাড়ছে চালের দাম। মূল্যবৃদ্ধির পেছনে খুচরা ব্যবসায়ী থেকে মিলার পর্যন্ত সকলেই পরস্পরকে দায়ী করছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন, মজুতদারি আইনের ফাঁক ফোকরে মিলারদের নিয়ন্ত্রণে থাকে ধান চালের বাজার। তদারকিটা বাড়াতে হবে এখানেই। এদিকে বাজার নিয়ন্ত্রণের নানামুখী উদ্যোগের কথা জানালেন খাদ্যমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবছর বোরো মৌসুমে দেশে চালের উৎপাদন হয়েছে 2,02,60,000 মেট্রিক টন, গেলবারের চেয়ে 3.58% বেশি। আর আউশের আবাদও বাড়ে 18%। কৃষকরা আমনের আবাদ ঘরে তুলতে পারলে বোরোসহ চালের উৎপাদন দাঁড়াতে পারে 3,75,00,000 টনের উপরে, যেখানে বছরে চালের চাহিদা 2,72,60,000 মেট্রিক টন। তবে চালের স্বয়ংসম্পূর্ণতার এমন পরিসংখ্যানের ইতিবাচক প্রভাব নেই বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাড়ছে দাম। বাজারের এমন পরিস্থিতির জন্য মিলারদের ধান মজুদকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। ধান এটা সিন্ডিকেট হয়ে থাকতেছে, কৃষকের হাতে তো থাকতেই পারে না। এত হাই পাওয়ারের মেলগুলা প্রতিটা মিলে মানে 5টা-7টা ডিস্ট্রিক্টের মাল একটা মিলে ভাঙে, এরকম শত শত মেল হয়েছে। তবে মিলাররা দুষছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতাকে। ওদের কথাটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আপনার কথা সঠিক। তারা তো কেউ পরিসংখ্যানবিদ নয় বা পরিসংখ্যান তারা কোনোভাবে করেও নাই, এরকম আন্দাজ করে কথা বলছে। এই সরকারের কঠোর নির্দেশ, প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসন মনিটরিং করছে, এটাকে তারা মনে হয় যে তারা খুব একটা যে এগুলো মানছে এরকম আলামত বা সারা খুব একটা পাওয়া যাচ্ছে না। দেশে প্রায় 950টি অটো রাইস মিল রয়েছে, যেখানে মজুদ থাকে হাজার হাজার টন ধান। আর উৎপাদিত চালের 20% আসে শীর্ষ 50টি মিল থেকে। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের দেশের মজুদ আইন অনুযায়ী একটা রাইস মিলের যে পরিমাণ ধান ভাঙানোর ক্যাপাসিটি, তার অনুযায়ী কিন্তু তার 5 গুণ পরিমাণ ধান তারা রাখতে পারেন, 3 গুণ পরিমাণ চাল তারা রাখতে পারেন। অনেক বড় কিছু রাইস মিলের এত বেশি উৎপাদন ক্ষমতা, তাদের মজুদও করতে হয় এত বেশি যে তাদের হাতে কিন্তু অটোমেটিক্যালি কিছু মার্কেট পাওয়ার চলে আসে। আমাদেরকে এখন এই জায়গাটাতে ভাবতে হবে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। তাগিদ দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার। একটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, প্রতিদিন জেলা প্রশাসকের সাথে আমাদের 3 জন অ্যাডিশনাল সেক্রেটারি আছে, প্রতিদিন প্রতি জেলাতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। এবছর বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 19.5 লাখ মেট্রিক টন, তবে সংগ্রহ হয়েছে 9,10,000 টন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে এরই মধ্যে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। এদিকে কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসা শিক্ষককেও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। গেল 3 অক্টোবর উপজেলার ধারাবাসাইল গ্রামে একটি মাছের ঘেরের টংঘরে ধর্ষণের শিকার হন 9ম শ্রেণীর স্কুল ছাত্রী। প্রাইভেট শেষে ফেরার পথে পূর্ণবর্তী গ্রামের আলী হুসাইন হাওলাদার ও একই গ্রামের মাসুদ হাওলাদার তাকে ভয় দেখিয়ে মাছের ঘেরে নিয়ে যায়। এরপর মারধর করে ধর্ষণ করা হয়। ভিডিও চিত্র ধারণের পর তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়া হয়। এই ঘটনায় গত 5 অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা।
মাসুদ সেটা ভিডিও করে আমারে ব্ল্যাকমেল করে, বলে যখন আসতে কব তখন যদি না আসোস তাইলে এইটা ভাইরাল করে দিব। আমি এই ঘটনার বিচার চাই। যে খবর এখন পর্দা ফাটে গিয়েছে, এখন মা বাবা আমি বাঁচবো না, আমি শেষ। ধর্ষক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার নাতির সাথে যখন ঘটছে এই যে আমি আইন চাই। আমরা এই যে ঘটনা ঘটছে এটা আমরা আইনগত বিচার চাই সবসময়। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে এবং সেই সংক্রান্তে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। এদিকে কুষ্টিয়ার মিরপুরে ৮ম শ্রেণীর আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং তদন্তের আমাদের কিছু অগ্রগতি আছে এবং এই তদন্তে যারই নাম আসবে কেউ ছাড় পাবে না। পরিবারের অভিযোগ তাদের মেয়ে প্রায় নির্যাতনের শিকার হতো। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না জানাতে ওই ছাত্রীকে শাসিয়েও দেন মাদ্রাসা সুপার। তবে গেল রোববার মেয়েটির এক সহপাঠীর মাধ্যমে ঘটনা জানাজানি হয়। হয়তো মাসখানেক ধরে এরকম অত্যাচার করে, তো আজকে অন্য মেয়ের বাবা আমার কাছে যা বলে তারপরে আমরা জানতে পারলাম। এরকম যদি পরিস্থিতি হয় আমরা মাদ্রাসায় পড়বো না। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ যে শাস্তি হয় সেই শাস্তি আমরা চাই। এই ঘটনায় মাদ্রাসা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই মাদ্রাসা সুপারের বিচার ও শাস্তির দাবি করেছেন তারা। রত্না জামান, ২১ টেলিভিশন। চুয়াডাঙ্গায় লাখ টাকার প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা মানব কল্যাণ সংস্থা নামের একটি এনজিও। জেলার জীবননগরের সদস্য সংগ্রহ করে তাদের কাছ থেকে আমানত হিসেবে প্রায় কোটি টাকা সংগ্রহ করে এনজিওটি। এরপর হঠাৎ উধাও হয়ে যায় মানব কল্যাণ সংস্থার মাঠ কর্মীরা। সদস্যদের অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত ৫ আগস্ট চুয়াডাঙ্গার জীবননগরের আশতলা পাড়ায় বাড়ি ভাড়া নেয় মানব কল্যাণ সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠান। গৃহিণীদের ক্ষুদ্র কুটির ও হস্তশিল্পের আওতায় লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে গড়ে ৪০ জন নারীকে নিয়ে একটি করে সমিতি তৈরি করে সংস্থাটি। সঞ্চয় আমানত হিসেবে জনপ্রতি ৫ থেকে ১৫,০০০ টাকা বিকাশের মাধ্যমে সংগ্রহ করে মাঠকর্মীরা। কেতা কাপড় সেলাই করবো, আমার মেয়েদেরও বিয়ে থাওয়া দিতে পারবো। আমার এখন মেয়ে রয়েছে, জমি যাতে আমার কিছুই নেই। আমি ১০,৫০০ টাকা দিয়েছি। বলে ২ বছরের ঋণ শোধ হবে, এই কারণে হচ্ছে আমি ১০,০০০ টাকা দিয়েছি ঋণ নেবো বলে। মাত্র ২ সপ্তাহের মধ্যে উপজেলার বাঁকা, মিজানপুর, শুটিয়া সহ বেশ কিছু গ্রামে ৫০টি সমিতি তৈরি করে মানব কল্যাণ সংস্থা। এরপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় এই এনজিও প্রতিষ্ঠান। গরিব দুস্থ মানুষের কাছে যে তারা সঞ্চয় নিচ্ছে, সঞ্চয়টা নিচ্ছে এটা বলে যে যত বেশি সঞ্চয় জমা দিবে সেই সঞ্চয়ের উপরে তারা তাদেরকে লোন দেবে। ৩ জন মিলে ১৪,০০০ টাকা বিকাশ করে দিয়েছে। দেওয়ার পরে রাত ১০টা পর্যন্ত ফোনটা খোলা ছিল, যে বিকাশ নম্বরটা থাকার পরে তারপর বিকাশ নম্বরটা বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা ইউনিয়ন তোরা অনেক টাকা নিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা নিয়ে গিয়েছে। এনজিওটির অনুমোদন ছিল না বলে জানিয়েছে স্থানীয় সমাজসেবা দপ্তর। তারা খুব অল্প সময়ে মানুষের সাথে প্রতারণা করে এই টাকাগুলো নিয়ে এখান থেকে আসলে পালিয়ে গেছে খুব দ্রুত। ক্ষতিগ্রস্তদের কয়েকজন এই এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। ভুক্তভোগীদের অর্থ যেন ফেরত পায় সে ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হবে। এমন প্রতারণার দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করে এলাকাবাসী। রত্না জামান, ২১ টেলিভিশন। বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। দেশটি ফেরত নেয়ার প্রতিশ্রুতি ভেঙেছে বারবার। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে নানামুখী সংকট। এই অবস্থায় সমস্যা জিয়ে না রেখে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের। প্রত্যাবাসন প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হলেও সমাধানের সুনির্দিষ্ট খসড়া পথনকশা তৈরিরও তাগিদ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ২৫ আগস্ট ২০১৭ রাখাইনে নিরস্ত্র রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন দেওয়া সহ মানবতা বিরোধী অপরাধযোগ্য। প্রাণ বাঁচাতে সীমান্তে রোহিঙ্গাদের ঢল। সীমান্ত খুলে দিয়ে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। ৩৪টি ক্যাম্পে ১১ লাখ রোহিঙ্গার চাপ। সময়ের চাকায় ৩ বছর পার হয়েছে, এখনও দেশে ফিরতে পারেনি রাখাইনের ভূমিপুত্ররা। দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক বিষয়টি জাতিসংঘের এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও গেছে। ২ দফা ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া।
৯৯% রোহিঙ্গাই দেশে ফিরতে চায়। ১,২৩,৯১৯ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে দেওয়া হলেও ফেরত নেয়নি একজনকেও। নানা কৌশলে মিয়ানমার উল্টো দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপর। এত কিছুর পরও রাখাইনে গণহত্যা বন্ধ হয়নি। এই মুহূর্তে এখন আবার গ্রাম পোড়াচ্ছে, এবং এইবার কিন্তু শুধু রোহিঙ্গা না, যে রাখাইন বুদ্ধিস্ট আছে তাদের গাড়ি ভেড়ে পোড়াচ্ছে, বিকজ এরা বলছে যে আরাকান আর্মিকে সহায়তা করে। প্রত্যাবাসনের যে দুটি পর্ব আমরা দেখেছি, আমরা বিশ্লেষকরা বলেছি যে সেটার পূর্ব প্রস্তুতিটা আসলে সঠিক ছিল না, কিন্তু মিয়ানমার এমন ভাবে জিনিসটাকে সাজালো যে পুরো দায়টা দিয়ে দিল বাংলাদেশের উপরে। গেল ৩ বছরের অর্জনকে একেবারেই খাটো করে দেখতে চান না বিশ্লেষকরা। প্রত্যাবাসনের রোডম্যাপ করার পরামর্শ তাদের। মিয়ানমার এখনো চাপের মুখে নত হয়নি, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে মিয়ানমার এখন কোর্ট মার্শাল করছে। আমি মনে করি যে আমাদেরকে কনসিস্টেন্টলি আর কোহেরেন্টলি এতদিন ধরে যেই একটা মোমেন্টাম গ্যাদার করেছে এটাকে ধরে রাখতে হবে। একটা রোড ম্যাপ দেখা, যে এটা সমাধানের দিকে এগিয়ে যেতে হয়তো 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 7 বছর লাগতে পারে। এইটির একটি স্বল্পকালীন দীর্ঘকালীন একটা কর্মকৌশল নির্ধারণ করা। বদলায়নি সরকারের অবস্থান। মিয়ানমারের সৃষ্টি করা সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। মায়ানমার এগ্রিও করেছে যারা ওদের নিয়ে যাবে, চাচ্ছি তারা যেটা এগ্রি করেছে, যে প্রমিস করেছে, সেইটা দে শুড কমপ্লাই। এবং সেই জন্য আমরা বিশ্ববাসীর সমর্থন চাই, সহযোগিতা চাই। রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা দরকার বিশ্ববাসীর। বিপুল সংখ্যক রোহিঙ্গার দায়িত্ব নিয়ে মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ। এই ভার বেশি দিন বয়ে বেড়ানো সত্যি চ্যালেঞ্জের। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সারা দেশের নানা খবরাখবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। বিশ্ব শিক্ষক দিবসে সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাট ও টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা। সাতক্ষীরায় মাদ্রাসার কর্মচারী নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। রংপুর নগরীর জলাবদ্ধতা দূর করতে খাল খনন করার দাবিতে রংপুর উন্নয়ন ফোরামের মানববন্ধন ও সমাবেশ। সকলের জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর, এই প্রতিবাদে নাটোরে বিশ্ব বসতি দিবস পালন। নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন। যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ধাপে ধাপে বাড়ছে চালের দাম, মিলারদের নিয়ন্ত্রণে বাজার, মজুতদারি আইনের ফাঁকফোকর বলছেন বিশেষজ্ঞরা। এবার গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ করে হুমকি। চুয়াডাঙ্গায় কোটি টাকা আমানত নিয়ে লাপাত্তা মানব কল্যাণ সংস্থা, দেখা নেই মাঠ কর্মীদেরও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।